প্রিপেয়ার করছিলাম না, ভাইবাটা ঠিক সেই রকম না। তোমাকে সে সিকস্টম, হোয়াট ইজ সিকস্টম, এইটা দিয়ে আসলে তোমাকে যে কোনো জায়গায় অস্ট্রোমাইনালিসে যে কোনো উইকেট যেতে পারে, যে কোনো জায়গায় যেতে পারে না। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। Late pieces of bone cell tissues. হতাশা, আমি বলতে চাচ্ছি বরঞ্চ ইমিউনিটি এরকম থাকা উচিত। আমার আমার জীবনে বললাম না, আমি জীবনে আরো 6 মাস বেশি বাঁচতাম হয়তো যদি এমবিবিএস না করতাম। এরা এত টেনশন টুকা দিত সিনিয়ররা যে আরে আল্লাহ অনেক মনে হয় না আমার ফুল করে ফেলবো, পরীক্ষাতে ফুল করবে না, ঠিক আছে, মাথাটা ঠান্ডা রেখে যাদের প্রিপারেশন আছে পাস করে যাওয়া, আর কাছে কিছু কথা চলে যাবে, এটাই স্বাভাবিক, ফেল করে যাওয়া নেই। এইসব বাদ দিয়ে শুধু শুধু পড়ার চেষ্টা করো। কিছু কি ব্যাপার স্যাপার আছে, এই ব্যাপারগুলো বুঝবা। বিশেষ করে ওই কাপের মধ্যে যে কোশ্চেনগুলো থাকে এই কোশ্চেনগুলো সম্বন্ধে জানতো অ্যাটলিস্ট, কারণ ওরা যখন একটা জায়গায় ঢুকতে যাবে রাস্তা তো পাইতে হবে। তোমাকে তো হঠাৎ করে তো তোমাকে ক্রনিক অস্টিওমাইলাইটিসের ট্রিটমেন্ট বলো, ব্যাপারটা তো এইরকম করবে না, ঠিক আছে। তোমাকে তো ব্রেনের প্রিপেয়ার করার সুযোগ দেবে। এই সুযোগটা মানে তুমি যেই কোশ্চেনটা পিক করবা সেইটার উপরে কোশ্চেন হবে। তোমরা এইবার দেখলাম কতজন যেন পরীক্ষার্থী তাহলে প্রথমে আমি দেখি 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে একটু একটা মোটামুটি একটা ব্রিফ দাও, কিছু কথা বাদ পড়ে যায় সেটা আগে মনে করে রাখো। যেমন মনে করো স্টেরিলাইজেশন না করে যাওয়া, সেটা নাকি মাইক্রোবায়োলজিতে পড়ছো না? জি স্যার। স্টেরিলাইজেশনটা আবার একটু দেখে যাওয়া, ওকে। এটা ওই এই সমস্ত নামাডলে ওদের কথা ভুলে যাওয়া। আর একটা হলো আমাদের সাথে মিলানো একটা কনজেনিটাল অ্যানোমালিস, পেডিয়াট্রিক সার্জারিও তোমাদেরকে পড়ায়, তোমাদের ওদের মতো করে আমাদের মতো করে আমরা পড়াই। তোমরা একটা মিলায়ে কোশ্চেনটা এইরকম আছে, বলতে পারি যে কয়েকটা কনজেনিটাল অ্যানোমালিসের নাম বলো, বুঝতে পারছো? এটা তোমরা এগুলো নামগুলো শিখে যাবে। এগুলোর তো প্রিপারেশন কিভাবে আমি তোমাদেরকে এর আগেও ক্লাসে পড়াইছি। উপর থেকে নিচের দিকে নামা বা নিচের থেকে উপর দিকে একটা ক্রোনোলজি থাকে যাবে, ঠিক আছে। আচ্ছা, কনজেনিটাল অ্যানোমালিসের মধ্যে দুই একটা কোশ্চেন তোমাদের সাথে একদম জিজ্ঞেস করার সম্ভাবনা খুবই কম। তারপরেও আমি শুধু দুইটা টার্ম কি জিনিস আমি জাস্ট, যেমন সিটিইভি কি জিনিস, ক্লাব ফুট। সিটিইভি বা ক্লাব ফুড কি জিনিস, হ্যাঁ, এটা তোমরা বলতেছো, দেখা যাবে তোমরা বলতেছো পড়াইছেন স্যার, ওরা বলবেন স্যার জীবনে শুনি নেই, প্রথম শুনলাম। তোমরা এই নামটা স্পেলিংটা শিখে যাও, হোয়াট ইজ সিটিইভি, কনজেনিটাল টেলিপ্যাথিক ক্লাব ফুড। একটা ছবি দেখো ক্লাব সার্চ দিয়ে ক্লাব ফুডের বাচ্চার ছবি কিরকম হয় সেটা ক্লাব ফুডটা দেখো। আর একটা হলো সিডিএইচ অথবা ডিডিএইচ, কনজেনিটাল হিপ ডিসলোকেশন অথবা আরো অনেক কি আছে জানার দরকার। তোমরা এই দুইটা টার্ম একটু দেখে যাও, ঠিক আছে।
আর তো যেই সমস্ত ব্যাপার আছে যে পলিটেকটাইলি সিনট্যাকটাইলি এগুলো তো দুই একটা টার্ম মুখস্থ করে যায় ওটা মনে আসে। কনজেনিটাল অ্যানোমালিস থেকে আমার হিসাবে তোমাদেরকে আর ধরা উচিত না। এখন যদি এক্সামিনাররা কেউ ধরে ফেলে তোমরা বলতে পারবে না সিলেবাসে নাই, তবে আমার ধারণা যে এর বাইরে কিছু জিজ্ঞেস করবে না। ওকে, থিওরিটিক্যাল পড়ার মধ্যে কি আছে আর আছে যে তোমার স্ট্রাকচার সিটিবি কিন্তু এটা শিখে যাও। কনজেনিটাল হোয়াট ইজ টেলিপেস, হোয়াট ইজ ইকুইনো, হোয়াট ইজ ভ্যালাস। হ্যাঁ, তোমাদেরকে আমি ক্লাসে বলছিলাম না মিড ফুটে কি, ফ্রন্ট ফুটে কি চেঞ্জ হয়, হাইড ফুটে কি, মিড ফুটে কি চেঞ্জ হয়, এই তোমাদের মনে আছে? সিটিবি কনজেনিটাল টেলিপেস ইকুইনো ভ্যালাস মানে ক্লাব ফুট, সিএলইউবি ক্লাব ফুট। 4 ফুটে কি হয়, একটা ফুটে তিনটে ভাগে ভাগ করো, 4 ফুট, মিড ফুট, হাই ফুট। 4 ফুট, মিড ফুট, হাই ফুট। 4 ফুটে কি হয়, 4 ফুটে অ্যাডাকশন, ইন্টারনাল অথবা ইনভার্সন। ফিঙ্গারগুলো কি থাকবে, এরকম অ্যাডাক্টেড থাকবে আর ইনভার্টেড থাকবে। মিড ফুটে কি থাকে, ক্যাভাস থাকে। হাই মিডিয়াল লংগিটিউডাল আর্চকে বলে ক্যাভাস, ঠিক আছে? আর হাইড ফুটে কি থাকে, হিল থাকে স্মল, ভ্যারাস আর হলো ইকুইনাস, হাইয়া। এই তিনটা কথা বলতে হবে। এটা কঠিনটা আগে বলে দিচ্ছি, মানে এটা নাও জিজ্ঞেস করতে পারে না, সম্ভাবনাই বেশি, কিন্তু জাস্ট এই তিনটা কথা জানলেই শেষ। আর কনজেনিটাল অ্যানোমালি আর কিছু জানতে হবে না। সবাই মনে করতেছে যে কি বলবো, এটা ভাই স্পাইসি ঠিকই আছে, এটা যে একদম টু দ্য পয়েন্টে পারতে হবে ব্যাপারটা তাও না। আমি জাস্ট এটা খুবই বোঝার জন্য খুব সোজা এই জন্য বলে দিলাম। ট্রিটমেন্ট, সিটিবি ট্রিটমেন্ট আমি যতবার পরীক্ষা দিয়েছি 2-1 জিজ্ঞেস করছে, একেবারে জিজ্ঞেস করা নেই তা না। সিটিবি ট্রিটমেন্ট কি, কনজেনিটাল টেলিপেস ইকুইনো ভ্যালাস মানে কি একটা কনজেনিটাল প্রবলেম, এইটার ট্রিটমেন্টটা কি? আমি বলতেছি যে প্রথম কথা হচ্ছে যে ম্যানুয়াল ম্যানিপুলেশন, যেরকম ভাবে যে প্রবলেমটা থাকবে তুমি তার অপোজিটে তুমি ম্যানুয়াল ম্যানিপুলেশন বলো, ঠিক আছে? ম্যানুয়াল ম্যানিপুলেশন বুঝতে পারছো? 4 ফুট কি থাকে, টোগুলো এই যে অ্যাডাক্টর থাকে, বলছিল অ্যাডাক্টর থাকে আর ইনভার্টার থাকে। এই মোটা পায়ের 4 ফুট অ্যাডাক্টর থাকে আর হলো ইনভার্টার থাকে, তার অপোজিটে তুমি সবসময় প্রেসার দিবা। দ্যাট ইজ ম্যানিপুলেশন। ম্যানুয়াল ম্যানিপুলেশন। আমরা সার্টেন এজ পর্যন্ত তোমাদের বিভিন্ন বইতে বিভিন্ন রকমের লেখা আছে। আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হসপিটাল অ্যান্ড প্রোটোকল আছে, এরকম রাফলি ধরে রাখুন 6 উইকস পর্যন্ত আমরা ম্যানুয়াল ম্যানিপুলেশন ট্রাই করবো, ঠিক হয়ে যায়। যদি এই 6 উইকসের মধ্যে কানেক্টেড না হয়ে যায়, দেন উইল গো ফর সিরিয়াল ক্লাস্টার। সিরিয়াল ক্লাস্টার আমরা একটা ক্লাস্টার দিব, মনে করো পায়ের এরকম আছে, তার 10 ডিগ্রি কারেকশন করে একটা ক্লাস্টার দিব, তার 2 সপ্তাহ পরে আফটার 2 উইকস আবার আরো 10 ডিগ্রি কারেকশন করে ক্লাস্টার দিব, তার 2 সপ্তাহ পরে আরো 10 ডিগ্রি কারেকশন করে ক্লাস্টার দিব। বুঝছো? সিরিয়াল ক্লাস্টার বলে, সিরিয়াল ক্লাস্টার। আমরা সিরিয়াল ক্লাস্টারও আমরা ট্রাই করবো আপ টু 9 মান্থস। সিরিয়াল ক্লাস্টার আমরা ট্রাই করবো আপ টু 3 মান্থস। তুমি যদি সিরিয়াল ক্লাস্টারের কানেকশন হচ্ছে না, তুমি দেন গো ফর অপারেটিভ প্রসেস। সে ট্রিটমেন্ট এটা তোমরা এই টাইম ফ্রেমটা বলতে গেলে আবার কন্ট্রোল করে তোমরা বলে আমরা ম্যানুয়াল ম্যানিপুলেশন ট্রাই করবো। ইফ ইউ ক্যান দেন ফর সিরিয়াল ক্লাস্টার, ইউ ক্যান দেন গো ফর অপারেটিভ। আমি যতবার পরীক্ষা দিচ্ছি একবার দুবার জিজ্ঞেস করছে যে সিটিবি ট্রিটমেন্ট কি অবস্থা। এখন আমার কাছে এগুলো
মনে হয় যে একটু তোমাদের লেভেলের কোশ্চেন না। আচ্ছা, দেন আসো যে আরেকটা টপিক আসো। কি টপিক আছে মনে করো, আচ্ছা ইনফেকশনটা শেষ করে যাই। অস্টিওমাইলাইটিসের বলার কিছু নাই, এগুলো সব তোমরা রিটেনের জন্য করছো। ভাইবার জন্য যেই কোশ্চেনগুলো দরকার, যেমন osteomyelitis definition. Must. You should know it. You should produce it in front of examiner. Okay? আচ্ছা, পজিটিভ অর্গানিজমের নাম জানতে হবে। osteomyelitis এর ক্লাসিফিকেশন জানতে হবে। আমি তোমাদেরকে বারবার করে বলছি যে বেশি ক্লাসিফিকেশন শিখবো না, শুধু টাইম ডিউরেশনের উপরে যে ক্লাসিফিকেশন দেওয়া আছে সেটা শিখবো। যদি বলো অ্যাকিউট আর ক্রনিক, দ্যাটস অল। যদি বলো অ্যাকিউট, সাব অ্যাকিউট, ক্রনিক, দ্যাট উইল বি অলসো বেস্ট। তাহলে অ্যাকিউট যাকে বলে Less than 2 weeks. osteomyelitis persists 1 to 2 weeks, up to 2 weeks, that is acute osteomyelitis. 2 to 3 weeks subacute osteomyelitis, more than 3 weeks সব। এই এখন এত আলাপ করে দিয়ে তো শেষ করতে হবে না, একবার অবশ্য হবে না। অ্যাকিউট অস্টিওমাইলাইটিস, হ্যাঁ, তাহলে অ্যাকিউট অস্টিওমাইলাইটিস আমি তোমাদেরকে সারা জীবন সবসময় সব ক্লাসেই বলি যে অ্যাকিউট অস্টিওমাইলাইটিস শব্দটা শোনার সাথে সাথে ব্রেনের মধ্যে যেন একটা বাচ্চা ছেলে যেন ইমপ্রিন্ট হয়ে যায়। সবসময় মনে রাখবা অ্যাকিউট অস্টিওমাইলাইটিস মানে ডিজিজ অফ চিলড্রেন। ওকে, বাচ্চাদের। Adult will suffer from acute osteomyelitis, those who are immunocompromised. যেমন মনে করো যে তাদের এইডস আছে, যারা স্টেরয়েড করে, বুঝতে পারছো, অনেকদিন ধরে তারা অন্য ডিজিজে ভুগতেছে, যাদের ইমিউনিটি লো। আচ্ছা, acute osteomyelitis এর আমি তোমাদের ক্লাসে পড়ানোর সময় প্রথমে ট্রিটমেন্ট পড়াচ্ছি, পরে সাইড সিম্পটম। এটা কিন্তু সোজা জিনিস। যদি সাইড সিম্পটম মনে রাখো, ট্রিটমেন্ট মনে রাখা সোজা, ট্রিটমেন্ট মনে রাখো, সাইড সিম্পটম মনে রাখা সোজা। তুমি একটু দাঁড়াতে হবে। অ্যাকিউট অস্টিওমাইলাইটিসের ট্রিটমেন্টটা কি? শুধুমাত্র এই কথাটা বলতে না করছিলাম আমি, এই জন্যই কথাটা বললাম। বলছিলাম কিনা ক্লাসে আমি, আমার স্পেশালি নিজের উপরে খুব তখন ঘৃণা হয়, নিজের উপরে খুব রাগ হয় যদি এইরকম অ্যান্সার আসে পরীক্ষার হলে। পরীক্ষার হলে তোমরা সেই এই কথাই বলো, কিন্তু আমি 100 বার করে বলেছি পরীক্ষার হলে যদি পরীক্ষা কি, এটা তো জাস্ট একটা অভিনয়। তুমি পড়াশোনা করছো, এটা সাব টিচার বুঝতে পারা। অ্যাকিউট অস্টিওমাইলাইটিসের ট্রিটমেন্ট আমি সবসময় বলছি যে তোমরা পরীক্ষার হলে এই কাজটাই করো। অ্যাকিউট অস্টিওমাইলাইটিসের ট্রিটমেন্ট কি বলতে বলো যে আসলে এটা শুরু করতে হবে। একটা বাচ্চা, একটা 2 বছরের, 5 বছরের, 7 বছরের বেবি লাস্ট 24 আওয়ার্সে কিছু খায় নাই, খাইতে চায় নাই, তার হাই রাইজ অফ টেম্পারেচার, তার সিভিয়ার পেইন, সে ইজ ক্রাইং। এই ছেলেটা আসলে তুমি অ্যান্টিবায়োটিক দিয়ে তুমি দিতে দিতে দেখবা যে অ্যান্টিবায়োটিক কাজ করতে করতে বাচ্চা নাই। আমি ক্লাসে করলে তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে তোমাদের কাছে ক্লাসে সবাই সাউন্ড করে তোমরা উত্তর দিতে পারো। তাহলে একটা বাচ্চা যদি এরকম অ্যাকিউট অস্টিওমাইলাইটিস নিয়ে আসে, প্রথমে যেহেতু বাচ্চা সিভিয়ার পেইন আর ডিহাইড্রেশনে আছে, ইউ হ্যাভ টু কারেক্ট ডিহাইড্রেশন at the same time pain. পেইন কিভাবে কমানো যায়? একটা বাচ্চার পেইন কমানো যায়, তুমি অ্যানালজেসিক দিতে পারো আর রেস্ট অফ দ্যাট পার্ট, একটা স্প্লিন্টিং অফ দ্যাট পার্ট। একটা পায়ে ব্যথা আছে, পায়ের নিচে একটা প্লাস্টার দিয়ে দাও, পাটা এলিভেট করে দাও, পা নাড়াচাড়া করবে না, ব্যথা থাকবে না, ঠিক কিনা? একটা হাতে ইনফেকশন অস্টিওমাইলাইটিস, হাতে একটা প্লাস্টার দিয়ে দাও,
হাতটা গলার সাথে ঝুলা দাও, উঁচু করে দাও, ব্যথা কমে যাবে। এরকম হলে হবে না রে ভাই। তোমরা অ্যাকিউট অস্টিওমাইলাইটিসে এর বাইরে জিজ্ঞেস করার কিছু নাই। এই জন্য অ্যাকিউট অস্টিওমাইলাইটিসে ভাইভাতে একটু জিজ্ঞেস করলে এই যে মনে করো যে পেঁচাতে থাকে যে ঠিক আছে তুমি অ্যান্টিবায়োটিক দিবা, অ্যান্টিবায়োটিক ইনস্টল করো, তোমার পছন্দ কি, তোমার সামনে কিনতে দেখছো, এই সমস্ত নানান কথাবার্তা বলার চেষ্টা করো। বুঝছো? তোমরাদেরকে যেটা বলছি সেটা শিখে এরা ওয়াইড রেঞ্জ অ্যান্টিবায়োটিক, একটা আমি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেবো। ইউজুয়ালি আমরা 30 জেনারেশন সেফলোস্পোরিন ইনজেকশন দিই। আমরা সেফলোস্পোরিন ইনজেকশন দিই 30 জেনারেশনে। তুমি তখন এই প্রশ্নের তো কোনো শেষ নাই। তুমি সব প্রশ্ন বলবে যে তুমি একটা নাম বলতো 30 জেনারেশন সেফলোস্পোরিন, সেভিক্সি। তুমি বলো সেফট্রাইজন। আর সেফট্রাইজন তো ফার্মাকোলজিক দেখ তোমাদের, তুমি আজকে পাস করে দিচ্ছি, তুমি ডাক্তার, তুমি কালকে যে ওয়ার্ডে যে বসে কি নাম লিখবে, ট্রেডমিল বলো একটা কোম্পানি করে করে সেভ3। সেফট্রি হচ্ছে সেভিক্সি। এটা স্কয়ারের খুব বেশি, এটা ইউনিভার্সাল সেফট্রাইজন অনেক রকম আছে। আমি আর তোমাদের বেশি মাথার মধ্যে এই দিতে চাই না। হোয়াটএভার ইট মে বি, তোমরা ফার্মাকোলজি মেন পর্যন্ত জানো, ঠিক আছে? সেফট্রাইজন। আচ্ছা, এখন আসো, তারপরে আসো সাবঅ্যাকিউট অস্টিওমাইলাইটিস। তুমি বলো তো হোয়াট ইজ সাবঅ্যাকিউট অস্টিওমাইলাইটিস? কিছু মনে করো না, তোমাকে বিব্রত করতে চাচ্ছি না। আমি তোমার অবস্থান বোঝার, তোমাকে দিয়ে আমি সবার অবস্থান বোঝার চেষ্টা করতেছি। ঠিক আছে, যদি ঠিক আছে আমি এটাই দেখলাম যে আসলে সোজা জিনিসটা এই বস্তু সালামে জিজ্ঞেস করতেছিল না, এই মাত্র বললো এরকম ব্যাপারটা কিন্তু পরীক্ষা হবে এইটাই এটা লিক করা যে যদি 2 to 3 উইকস পারসিস্ট করে কোনো অস্টিওমাইলাইটিস দেখিস। এটা কখন হয় সাধারণত এই কথাটাই শুধু শুনে না। কখন হয় যদি অথবা অর্গানিজমের ভিরুলেন্সটা যদি উইক থাকে, লেস থাকে, যখন ফাইটিং চলতেছে দুইজনে কেউ জিততে পারতেছে না, বুঝতেছো ব্যাপারটা? এইভাবে খেয়াল রাখো, তাহলে এটা পারসিস্ট করে লং টাইম। সেটা হচ্ছে সাবঅ্যাকিউট অস্টিওমাইলাইটিস। এর একটা এক্সাম্পল হচ্ছে ব্রডি সেপসিস। এটা গেলে অনেক সময় ব্রডি সেপসিস শর্ট নোট আসে পরীক্ষায় তোমাদের। ব্রডি সেপসিস মানে চারপাশে এক্সরে করলে চারপাশে একটা স্ক্লেরোসিস দেখা যায়, একটা গোল রাউন্ডেড একটা স্ক্লেরোসিস দেখা যায়, মাঝখানে রেডিওলুসেন্স একটা শ্যাডো আসে এক্সরে করলে। আচ্ছা, দ্যাটস অল। এখন আসো সাবঅ্যাকিউট অস্টিওমাইলাইটিস জানতে হবে না, এখন অন্য ক্রনিক অস্টিওমাইলাইটিস। এখন আসো ক্রনিক অস্টিওমাইলাইটিস। ক্রনিক অস্টিওমাইলাইটিসের অর্গানিজমের নাম জিজ্ঞেস করে কোন আরে বলে দিই, আর এক অস্টিওমাইলাইটিসের অর্গানিজমের নাম বললে স্টেফিলোকক্কাস অরিয়াস না বলে কোনো কিছু শুরু করবে না। সবচেয়ে ভালো হয় স্টেফিলোকক্কাস অরিয়াস, মেইনলি এবার বাই স্টেফিলোকক্কাস অরিয়াস ধরে বাকি সব একটা নাম বলতে পারো। ওকে, কিন্তু ক্রনিক অস্টিওমাইলাইটিসের অর্গানিজমের নাম বলে সব বলে দেবো। আর ক্রনিক অস্টিওমাইলাইটিসের সাইড সিম্পটম তো ওই একটা ডিসচার্জিং সাইনাস আসবে, এটা মেইন। আর হিস্ট্রি অফ ইনফেকশনের থাকবে, প্রিভিয়াস দেখলে এপিসোডের হিস্ট্রি থাকতে পারে। ক্রনিক অস্টিওমাইলাইটিসে মেইনলি তোমাদেরকে যেটা জিজ্ঞেস করবে সেটাতে তিনটা টার্ম, সেটা হচ্ছে সিক্রোস্ট্রাম, ইনভোলোগ্রাম আর হচ্ছে ক্লোয়েগ্রাম। সিক্রোস্ট্রাম, ইনভোলোগ্রাম, ক্লোয়েগ্রাম। বেসিক্যালি ক্রনিক অস্টিওমাইলাইটিস আসলে
মনে করবা এই প্রশ্নটা ধরার জন্য স্যার আসলে এত দূর আছে। সিকোস্ট্রামের ডেফিনেশন জিজ্ঞেস করবে, এটা তুমি বোঝো কিনা জিনিসটা, এটা জিজ্ঞেস করবে। বুঝছো ভাই সিকোস্ট্রাম কি জিনিস? Dead pieces of bones and tissue. এমনি আর ডাইরেক্টলি শুধু ডেড পিস অফ বোন বলো না, এটা নিয়েই বিভিন্ন সময় কথা হয় সব সময় যে ডেড পিস অফ বোন বলে যে টেবিলের উপরে একটা তোমার একটা বোনস থাকবে সেটাকে সিকোস্ট্রাম। না, ওই লিভিং বোনের মধ্যে যদি থাকে ডেড পিস অফ বোন। আর এই জন্যই ক্রনিক অস্টিওমাইলাইটিসের ট্রিটমেন্ট অপশন কি? সিকিউস্টেক্টমি। এই যে সসারাইজেশন এন্ড কিউরেটিভস, যদি সিকোস্ট্রাম থাকে সিকোস্টেক্টমি, ঠিক না? সসারাইজেশন এন্ড কিউরেটিভস দ্যাট ইজ হচ্ছে ট্রিটমেন্ট অপশন। আর কিউরেট করার সময় তো আমি যদি সিকোস্ট্রাম থাকে সিকোস্টেক্টমি করে দেব। অ্যাকচুয়ালি কিউরেটিভ বললে তো সবই হয়ে যায়, আমি সব কিউরেট করে দেবো। তবুও তুমি একটু জানো সেটা বোঝানোর জন্য আরো অনেক টেকনিক আছে, তোমাদেরকে বলছি প্যাপিনিউ টেকনিক আছে, লিজারো টেকনিক আছে, এগুলো বললে ভালো, না বলতে পারলে অন্তত এই শব্দগুলো এবং সসারাইজেশন বোঝো কিনা, কিউরেটিভ বোঝো কিনা, ঠিক আছে? তোমাদের এখান থেকে আর কিছু জিজ্ঞেস করার সম্ভাবনা নাই, তোমরা রিটেনে যা পড়ছো। এখন তোমরা মনে করো অ্যাকেট অস্টিওমাইলাইটিসের প্যাথোজেনেসিস কি, এইভাবে কিন্তু কোশ্চেন পরীক্ষার হলে ভাইভাতে অন্তত জিজ্ঞেস করবে বলে আমার মনে হয় না, আমি কোনো সময় এরকম দেখি নাই, ঠিক আছে? তবু তোমরা তো রিটেনের জন্য এগুলো পড়ছো। তাহলে অস্টিওমাইলাইটিসও শেষ, কনজেনিটাল অ্যানোমালিস শেষ। তাহলে আর তোমাদের ফ্র্যাকচার, ফ্র্যাকচার আর বোন টিউমার। বোন টিউমার আর ফ্র্যাকচারে আসতেছি, ওই দুটা বেশি ফেস করবো, তো ওই জন্য ওটা আমি শেষের দিকে আসতেছি। আমি দেখতেছি যে এছাড়া তোমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্য কোনো আর্থ্রাইটিস এগুলো জিজ্ঞেস করবে না পরীক্ষার হলে, কোনো সময় এগুলো কোশ্চেন ছিল না, হয়তো ওই বক্সের মধ্যে এগুলোর মধ্যে প্রশ্ন নাই। সো কাউন্ট আউট এগুলো তোমাদের জানতে হবে না, মেটাবলিক ডিসঅর্ডার জানতে হবে না। আচ্ছা, তোমাদেরকে ঠিক আছে, অস্টিওমাইলাইটিস যা বলছি শেষ। টিউমার, টিউমারে প্রথম যেটা করতে হবে যে তোমরা একটা টিউমারের ক্লাসিফিকেশন শিখে নাও। একটা টিউমার তোমাদেরকে খুব সোজাভাবে জিজ্ঞেস করে যে নেম সাব টিউমার অর নো, ঠিক আছে? এখন টিউমারস বললে তোমরা কোনো একটা ক্লাসিফিকেশন মনে করে বলবা। তবে আমার কাছে মনে হয় যে কয়েকটা বিনের টিউমার নাম বলে তারপরে কয়েকটা শোনো। তাহলে বোন টিউমার, কয়েকটা বোন টিউমারের নাম বলো। যদি জিজ্ঞেস করে কোনো সময় একটা বিনাইন একটা ম্যালিগন্যান্ট, দুইটা বিনাইন একটা ম্যালিগন্যান্ট, দুইটা ম্যালিগন্যান্ট একটা বিনাইন, এইরকম ভাবে বলবো না। কতগুলো তোর বলতে পারো স্যার, there may be benign or malignant tumor, some benign tumor there may be like that, and some malignant tumor will be like that, okay? তবে কয়েকটা কথা বলতে অবশ্যই ভুলবো না। যেমন ম্যালিগন্যান্ট টিউমারে, বিনাইন টিউমারে অবশ্যই তোমরা অস্টিওকন্ড্রোমা বলতে ভুলবো না, জিসিটি বলতে ভুলবো না। জিসিটি কি জিনিস? জিসিটি হচ্ছে জায়ান্ট সেল টিউমার। এবং অস্টিওকন্ড্রোমা এবং জায়ান্ট সেল টিউমার সম্বন্ধে অল্প একটু পড়ে যাব। জিসিটি কাদের হয় বেশি?
জিসিটি কাদের হয় বেশি, কোন এজ গ্রুপে? এই দেখো এখন এরকম হলে হবে না কিন্তু ভাই, চিলড্রেন 20 to 40 ইয়ার্স এইটা ঠিক আর আছে। এটা কি টিমার? জায়েন্ট সেল টিউমার জায়ান্ট সেল টিউমার জিসিটি কোথায় হয়? মানে একটা বোনের কোন পজিশনে? জায়ান্ট সেল টিউমারের ট্রিটমেন্ট অপশনস কি? এটা ট্রিটমেন্ট হলো সার্জারি, থেরাপি, কেমোথেরাপি। হ্যাঁ হ্যাঁ কর্পোরাইজেশন এন্ড বুঝতে পারলো কেমিক্যাল নাকি না তোমরা? রেডিওথেরাপি, কেমোথেরাপি কে বলছো? European chemical cauterization. তাহলে তোমরা জিসিটি, আমি এগুলো থিওরিটিক্যাল কথাবার্তা তোমরা একটু নিজেরা দেখে নিবা। শুধু জিসিটি আর হচ্ছে অস্টিওকন্ড্রোমা, ঠিক আছে? অস্টিওকন্ড্রোমা আর হচ্ছে জিসিটি, এই দুইটা বিরাট টিউমারে বলতে ভুলবো না কোনো সময়। আর ম্যালিগন্যান্টে অস্টিওসার্কোমা রিলিক্স, এই দুইটা বলতে ভুলবো না। ওকে, এখন ম্যালিগন্যান্ট বিনার টিউমারে খুব বেশি কোশ্চেন জিজ্ঞেস করতে চায় না, ম্যালিগন্যান্ট টিউমারে কিছু কোশ্চেন আছে, তো যার জন্য অবশ্য তোমরা প্রথমবার পরীক্ষা দিচ্ছ, তোমাদেরকে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, অস্টিওয়েড অস্টিওমা জিজ্ঞেস করতে পারে। তবে সবচেয়ে বেশি জিজ্ঞেস করে ম্যালিগন্যান্ট টিউমার সম্পর্কে। ম্যালিগন্যান্ট টিউমারে জিজ্ঞেস করে যে মোড অফ ট্রিটমেন্ট অফ ম্যালিগন্যান্ট টিউমার, মোড অফ ট্রিটমেন্ট অফ ম্যালিগন্যান্ট টিউমার। মোড অফ ট্রিটমেন্টটা কি? মোড অফ ট্রিটমেন্টটা নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি, সার্জারি, দেন অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। বুঝতে পারতেছো? তুমি কি বুঝছো বলো? তুমি তুমি ফাঁকা বসে আছো এটা না তোমার পেছনে? হ্যাঁ, তারপর হ্যাঁ, তুমি বলো তো নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি কি জিনিস? সার্জারির আগে হ্যাঁ, ঠিক আছে, তুমি পাস করে গেছো, কিন্তু তুমি কয়েকটা নাম বলতে পারবা নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপিউটিক্স এর? কিপ সাইলেন্স প্লিজ। আমি ক্লাসে বলছি, বসো। যদিও টিউমার আমার পড়ানোর কথা ছিল না, আমার পড়ার কথা না, কিন্তু আমি ক্লাসে বলে দিছি যে তোমাদের এখানে যদি 5 জনের একজন এটা ফেস করার সম্ভাবনা প্রচুর বেশি যে হোয়াট ইজ নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি, এবং কয়েকটা নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপিউটিক্স এর নাম হলো। এগুলো দেখে নিবা। এগুলো তোমাদের রিটেনের জন্য প্রিপারেশন দিতে হয়নি ছিল, কেন? ব্যাংকে নাই। হ্যাঁ, আগে কোন সময় অস্টিওসার্কোমা ট্রিটমেন্ট আসে না পরীক্ষার হলে? অস্টিওসার্কোমার ট্রিটমেন্ট লিখতে গেলে তোমাদের নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপিউটিক্স এর নাম লিখতে হয় না? আচ্ছা, আমি র্যান্ডম পাইছি যে এরকম জিজ্ঞেস করলে বলেন যে একটা নাম বলো, ঠিক আছে? তোমরা এগুলো দেখে নিবা। মেথোট্রেক্সাইড, সিসপ্লাটিন, ওগুলো যেগুলো যেগুলো ব্যবহার করে সব। ডক্সোরুবিসিন আর কি কি যেন ইউজ করে না? হ্যাঁ, তোমরা যেগুলো বেশি
ঠিক আছে, কয়েকটা নাম শুধু শিখে রাখবা, ওকে? তারপরে কি করবে, তারপরে আমরা সার্চ দিলাম, তারপরে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। তোমাদের টিউমারের বেসিক্সে আর কিছু জানতে হবে না। এখন সিস্টেমিকে যে অস্টিওসার্কোমা, শুধু অস্টিওসার্কোমা জানতে হবে আর ইলিক্স জানতে হবে। ইলিক্স টিউমার বোনসের কোথায় হয় বেশি? গ্রোইং বোনের কোথায় হয় বেশি? ডায়াফাইসিসে বেশি হয়। আমাদের মেইনলি জিজ্ঞেস করে অস্টিওসার্কোমা রেডিওলজিক্যাল ফাইন্ডিংস। সানরে অ্যাপিয়ারেন্স আমি বলছি যে এই জিনিসটা ছাড়া পরীক্ষার হলে যাওয়া যাবে না। অস্টিওসার্কোমার রেডিওলজিক্যাল ফাইন্ডিংস। তুমি একটু দাঁড়াও তো, তুমি বলো তো কি কি ফাইন্ডিংস, রেডিওলজিক্যাল ফাইন্ডিংস পাওয়া যায়? একটা শব্দ হচ্ছে বেশি, হ্যাঁ, সানরে অ্যাপিয়ারেন্স, গডম্যান ট্রায়াঙ্গেল, অস্টিওলাইটিক, অস্টিওস্ক্লেরোটিক কিভাবে আমার একটু বোঝাও তো? এক্সরে করলে কি দেখবো আমরা? রেডিও ওপেক দেখতে পাবো। তাহলে লোকালাইজ আমরা দেখবো যে ডেনসিটি একটু কমে গেছে, একটু কালো বেশি হয়ে গেছে। আর স্ক্লেরোটিক তুমি কোথাও বইতে লিখা আছে, দেখাতে পারবা কোনো বইতে যে তোমার অস্টিওস্ক্লেরোটিক লিশন হয় অস্টিওসার্কোমাতে? এনি বুক। সুতরাং উল্টা পাল্টা কথা বললে হবে। এই ছেলে, তুমি জানো তো? না না, তোমার পিছনে। একটা ম্যালিগন্যান্ট টিউমারের নাম বলো, সোর্সের নাম বলো, কোন সোর্স থেকে ম্যালিগন্যান্ট টিউমার অস্টিওস্ক্লেরোটিক লিশন করে বলছে? আমি তো ওরে জিজ্ঞেস করতেছি। বসো বসো বসো। তাহলে তোমাদের বোনসে কি পাওয়া যেতে পারে? একটা লোকালাইজ, তুমি এক্সরে করলে খুব আর্লিতে, তাহলে কি করবা? লোকালাইজ একটা দেখবা যে লোয়ার শ্যাফটে ফিমার, লোয়ার শ্যাফট ফিমারের লোকালাইজ এরিয়াতে ডেনসিটি কমে গেছে বলছে। তাহলে লোকালাইজ অস্টিওলাইটিক লিশন একটা পাইতে পারো। এছাড়া পাইতে পারো সানরে অ্যাপিয়ারেন্স। এই তুমি ধরো তো, তুমি আবার ধরো, সানরে অ্যাপিয়ারেন্স কেন হয়? সানরে অ্যাপিয়ারেন্স কি জিনিস? বুঝছো? তোমাদের কিন্তু প্রিপারেশন আরেকটু আচ্ছা, তুমি যে সানরে অ্যাপিয়ারেন্স বললা অথচ জানো না যে কিভাবে হয়, ছবিটাও একবার দেখলা না। আচ্ছা, তুমি গডম্যান ট্রায়াঙ্গেল কেন হয় বলতে হবে? কিভাবে হয়? আমি শোনো, এখন এই ক্লাসের মধ্যে যদি দুইজন পারো, দুইজন যদি তোমরা বলার চেষ্টা করো, তোমরা আস্তে আস্তে বলো, তাহলে হয় কি আমার ইমপ্রেশন হতে পারে তোমরা সবাই জানো, কিন্তু ম্যাক্সিমামে কিন্তু জানো না যে গডম্যান ট্রায়াঙ্গেল কেন হচ্ছে, সানরে অ্যাপিয়ারেন্স কেন হচ্ছে। পরীক্ষার হলে কিন্তু জিজ্ঞেস করে। সানরে অ্যাপিয়ারেন্সটা হয় হলো যে এই লোকাল যে মেটাস্টেসিসটা হয় টিউমারের, এটা অ্যালং দা ব্লাড ভেসেল ফলো করে হয়, ব্লাড ভেসেলের মতো। এই যার জন্য সোজা সোজা এটা করে সানরে, সূর্যের রশ্মির মতো এরকম এরকম। এখানে মনে করো যে ফিমার, ঠিক আছে, এখানে টিউমার আছে, তাহলে এইরকম দেখবো যে এক্সরে করলে হোয়াইট এটা স্ক্লেরোটিক মেটাস্টেসিস আছে বোনসের অ্যালং দা অ্যাডজাসেন্ট ব্লাড ভেসেল, এটা ফলো করে, যার জন্য সানরে অ্যাপিয়ারেন্স হয়। আর গডম্যান ট্রায়াঙ্গেল কেন হয়? এইখানে বোনসের টিউমার হয়েছে, উপরে যে পেরিস্টিয়াম আছে, এটা যখন বোনস টিউমার হবে তখন পেরিস্টিয়াম ইলিভেশন হবে না,
পেরিস্টেম এলিভেশন হলে এই জায়গাটাকে বলবে কর্ডম্যান ট্রায়াঙ্গেল। বুঝতে পারছো? এটা হলো কর্ডম্যান ট্রায়াঙ্গেল দুই পাশে। এখন হয় কি, ধরো যে একবার প্রেসার ইফেক্ট দিয়ে এতটুকু একটা এরকম এরকম এলিভেশন হয়েছে, একটা মার্জিন পাওয়া যায় এরকম, আবার একটা এরকম মার্জিন পাওয়া যায়। বুঝতে পারছো? এরকম মার্জিন পাওয়া যায়, মানে মাল্টিপল কর্ডম্যান ট্রায়াঙ্গেল ব্যাপারটা এরকম। যদি এরকম হয় তাহলে এটা বলে অনিয়ন পিল অ্যাপিয়ারেন্স। পেঁয়াজের, আমাদের অনিয়ন আছে না, পেঁয়াজের পিল মানে পেঁয়াজের খোসা যেরকম একটা কাজ যেমন থাকে না, তাহলে অনিয়ন পিল অ্যাপিয়ারেন্স এরকম এরকম হচ্ছে, মানে মাল্টিপল এলিভেশনের জন্য বারবার এটা অনিয়ন পিল অ্যাপিয়ারেন্সও পাওয়া যেতে পারে। হ্যাঁ, এই যে রাস্তাটা না দেখতে পাচ্ছ তোমরা, এই রাস্তার একটা নাম আছে, এইখানে 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 সাইনবোর্ড থাকে যে এইখানে একটা পার্ক আছে, এইখানে সাইনবোর্ড থাকে ড্রাইভারদের। হ্যালো, শোনো, ড্রাইভারদেরকে অ্যাওয়ের করার জন্য, ড্রাইভারদেরকে জানানোর জন্য, আরে একটা ভাষা বুঝতে পারছো? এইখানে একটা সাইনবোর্ড থাকে, এইখানে একটা সাইনবোর্ড থাকে, এখানে যারা ড্রাইভাররা দাঁড়িয়ে রয় না, এরা সাইনবোর্ড থেকে বুঝতে পারে এখানে সাইনবোর্ডে কি লেখা থাকে। সামনে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল আছে, কি কথা লেখা থাকে? না, একটা সব ইনকেস সব হিল এরিয়াতে, সব হিল এরিয়াতে। আমারে তুমি বাংলাদেশের যে কোনো হিল এরিয়া, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, তারপরে এরকম বলো, আমি ইন্ডিয়াতে বলো, উটি বলো, কোডাইকানাল বলো, সব আমার 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 দার্জিলিং বলো, সব আমার ঘোরা শেষ। এখন 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 এই যে অ্যাকিউট অ্যাঙ্গেল গুলো থাকে, তার আগে একটা সাইনবোর্ড থাকে লেখা, বিওয়ার অফ হেয়ার পিন ব্যান্ড লুক, হেয়ার পিন লুক, বিওয়ার লেখা থাকে সাবধান, অথবা সাবধান বিওয়ার লেখা থাকে না, শুধু লেখা থাকে হেয়ার পিন ব্যান্ড লুক। এই শব্দটা বলার অর্থ হলো যে অ্যাকিউট অস্টিওমাইলাইটিসে, আমি আবার একটু ফেরত দিতে যাচ্ছি পেছনে। অ্যাকিউট অস্টিওমাইলাইটিস কাদের বেশি হয়? বাচ্চাদের বেশি হয়। অ্যাকিউট অস্টিওমাইলাইটিস ইউজুয়ালি বোনের কোন এরিয়াতে বেশি হয়? একটা গ্রোয়িং বোনের কয়টা পার্ট? তিনটা পার্ট, এপিফাইসিস, মেটাফাইসিস, মেটাফাইসিস। কোথায় অ্যাকিউট অস্টিওমাইলাইটিস বোনসের কোথায় হয়? Metaphysis. Why it usually happens in metaphysis? Keep silence, please. Hairpin-like arrangement of blood vessels. তোমরা শুনতে পাচ্ছ সবাই? এতে প্রবলেমটা কি? হেয়ারপিন ব্যান্ড হলে অসুবিধা কি? প্রবলেমটা কি? Keep silence. এই সবাই বুঝতে পারছো? আমি তোমাদেরকে এটা বোঝানোর জন্য অনেক অনেক গল্প বলছি, অনেক, এটার পিছনে আমি কিন্তু সময় নষ্ট করছি ক্লাসে। তোমরা এই যে ট্যাপ ওয়াটার দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে ট্যাপ ওয়াটার দিয়ে আমরা অপারেশনের আগে হ্যান্ড ওয়াশ করি না, এই ট্যাপ ওয়াটার স্টেরাইল তোমরা বললো কি? ঠিক কিনা? যদি আমাদের অপারেশনের আগে স্টেরাইল, হাত স্টেরাইল করতে হয়, ইট শুড বি আমার স্টেরাইল ওয়াটার দিয়ে হাত ওয়াশ করতে হবে। আমরা ট্যাপ ওয়াটার দিয়ে হাত দিয়ে মনে করতে হাত স্টেরাইল হয়ে গেছে, ঠিক কিনা? ইউজুয়ালি ধরে নেওয়া হয় যে রানিং স্ট্রিমে অর্গানিজম কম ডেভেলপ করে, রানিং স্ট্রিম, যার জন্য নদীর পানি খায় কিন্তু পুকুরের পানি খায় না। বুঝতে পারছো? রানিং যেটা প্রবাহমান, যেটা চলতেছে, রানিং ওয়াটার। কিন্তু যদি হেয়ারপিন লুপ থাকে,
এখানে যদি এটা যদি ভেনিউল হয়, এটা যদি সাইনোসয়েড হয়, এটা যদি আর্টারিওল হয়, এটা যদি ভেনিউল হয়, আর আর্টারিওল থেকে ব্লাড এসে সাইনোসয়েড দিয়ে ফিল্টার হয়ে তোমার ভেনিউলে এন্টার করতেছে। অথবা এইখানে যদি হয়, এইখানে একটু স্টেসিসের চান্স থাকে বেশি, যেহেতু অ্যাকিউট ব্যান্ড। যদি এইটা যদি এরকম সোজা থাকতো তাহলে স্টেসিসের চান্স কম থাকতো। মেটাফাইসিসের বোনের মেটাফাইসিসের ব্লাড ভেসেলের পিকুলারিটি হচ্ছে এবং হেয়ারপিন লুপ এইরকম ভাবে লুপ তৈরি করে, যার জন্য ওইখানে ব্লাড স্টেসিসের চান্স বেশি থাকে, ওইখানে ইনফেকশন বেশি হয়, যার জন্য বাচ্চাদের মেটাফাইসিসে অ্যাকিউট অস্টোমাইলাইটিস বেশি হয়। কোশ্চেনটা তো এরকমই আসে অনেক সময় সিনারিও বেস কোশ্চেন দিতে পারে, বলতে পারে যে একটা বাচ্চা এরকম 5 বছরের বাচ্চা তোমার কাছে আসছে আপার লেগে সিভিয়ার পেইন সোয়েলিং নিয়ে ওই রাইজ অফ টেম্পারেচার, তাহলে তোমার 1 নম্বর ডিডি কি আসবে? অ্যাকিউট অস্টোমাইলাইটিস, ঠিক কিনা? আচ্ছা, কি বাবা ওই ছবিটা দেখে মনে একটা জিনিস বাদ দিয়ে গেছিলাম, সেটা মনে পড়ে গেছে। আরেক তোমাদের কি বলতেছিলাম, টিউমারে তাহলে তোমাদের অস্টিওসার্কোমা ট্রিটমেন্টটা শিখে যাওয়া, রেডিওলজিক্যাল ফাইন্ডিংস, ওকে। আর ইংলিশ টিউমারে এরকম কিছু জানতে হবে না খুব একটা বেশি, ট্রিটমেন্টটা লিখে যাওয়া। হিস্টোপ্যাথোলজিক্যাল একটা ফাইন্ডিংস আছে, নন সেল টিউমার, এটা ডিলিং করে, এটা একটা অ্যাডেনাল টিউমারের সাথে এরকম তুমি শুধু হিস্টোলজিক্যাল ফাইন্ডিংসটা একটু লিখে যাও, খুব বেশি জরুরি কিছু না, তাহলে টিউমার শেষ। এখন আসো অরিজিনাল যেটাতে সবচেয়ে বেশি ফেস করবো এবং সবচেয়ে বেশি কোশ্চেন আছে যে এখান থেকে, এবং এটা পড়তে যেই তোমরা সব সময় নষ্ট করে দিয়ে অস্টোমাইলাইটিস টাইপস 3টা এটাই বলতে পারো না পরীক্ষা। তোমরা বলো তো যে তোমরা সবাই তো পড়ছো ফ্র্যাকচারের ডেফিনিশন ক্লাসিফিকেশন করতে হবে। এই ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন করতে যে শুধু একটা জিনিস খেয়াল রাখবা, এইখানে এমন কোন ক্লাসিফিকেশন বাদ দেওয়া যাবে না যে না আমি এটা বলবো না, জিজ্ঞেস আমার ক্লাসিফিকেশন জিজ্ঞেস করে আমি এটা বলবো, এরকম কোনো নাই। যে কয়টা ক্লাসিফিকেশন আছে ইভেন কি এগুলো থিওরিটিক্যাল বড় বড় বইয়ের সাজানো কম থাকে, বরঞ্চ ছোট বইতে সাজানো ভালো থাকে। তোমরা ছোট বই পড়ো আর বড় বই পড়ো, ক্লাসিফিকেশন যত রকমের ক্লাসিফিকেশন আছে সব জানতে হবে। বুঝতে পারছো? তুমি আবার দাঁড়াও, তুমি প্রথমটা পারো না, তোমার পানিশমেন্ট, সেই জন্য আবার দাঁড়া করেছি। তুমি আমাকে বলো তো what is simple fracture, what is comminuted fracture? তুমি সিম্পল ফ্র্যাকচার বলা দরকার নেই, আর যদি কমিউনিটেড ফ্র্যাকচার কি? আচ্ছা ঠিক আছে, তো কমিউনিটেড বানানটা কি? তুমি এত কনফিডেন্টলি গুলি করলে তো সব পাখি মরবে না। এখানে যারা এক্সামিনার বসে আছে সবার দাড়ি সাদা, এত সোজা। আবার কমিউনিটেড বানাবে, এ আছে রে, বুঝতে পারছো? একটা সিম্পল জিনিস আমি জাস্ট তোমাদেরকে বললাম যে কোনটা যে ইম্পর্টেন্ট, এই ক্লাসে উপস্থিত না থাকলে কিন্তু বোঝা যায় না, তাই না? এই কমিউনিটেড ফ্র্যাকচারটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হোয়াট ইজ কমিউনিটেড ফ্র্যাকচার? আচ্ছা, হোয়াট ইজ আরেকটা কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করি আসলে রাস্তা গেটওয়ে খোঁজার জন্য, ওপেন ফ্র্যাকচার।
পেটের দুই দিক স্ট্রং হয়ে সূর্যের আলো দেখছে ব্যাস গেম ওভার তাই তো এটা তোমাদের মতো করে বলবা আমি এখানে সময় নষ্ট করতে চাচ্ছি না আমি চাচ্ছি যে কি করছে জিজ্ঞেস করে হোয়াট ইজ ওপেন ফ্র্যাকচার জিজ্ঞেস করে তোমার বলুন তখন তোমাকে ওই কোশ্চেনটাতে চলে আসবে যে তুমি একটা ইমার্জেন্সিতে বসে আছো একটা পেশেন্ট আসছে ওপেন ফ্র্যাকচার চ্যাপ্টার ফিমার তুমি তো ডক্টর তোমাকে তো তোমার মনে করো সিনিয়র টয়লেটে গেছে অথবা ঘুমাইতে গেছে খাইতে গেছে তুমি হাউ উইল ম্যানেজ নাহলে তোমার পাস করবো কিভাবে তোমার তো আজকে পাস করলে কালকে ইমার্জেন্সি তোমার ডিউটি দিবে আমাদের সময় ইমার্জেন্সিতে ডিউটি ছিল 15 দিন এখন কার বাকি করবে বলা যায় না তো এখন তোমার ইমার্জেন্সি বললে তুমি কি করবে তোমাকে তো ম্যানেজ করতে হবে এই বুঝতে পারতেছো আমার কোশ্চেনটা বুঝছো কিনা উত্তর না পারো সেটা পারার দরকার নেই কিন্তু এই মুহূর্তে কোশ্চেনটা বুঝবা যে একটা ফ্র্যাকচার শ্যাফট অফ ফিমার তাহলে তোমাদেরকে কোশ্চেন আসতে পারে একটা ফ্র্যাকচার শ্যাফট অফ ফিমারে প্রথম তোমাদের সিভিয়ারিটিটা চিন্তা করতে হবে প্রথম কথা যে একটা শ্যাফট অফ ফিমারে তোমার একটা মানুষের কতটুকু ব্লাড লস হতে পারে এইটা না বলে পরীক্ষায় ফেল দিবে একদম স্ট্রেট ফেল ফ্র্যাকচার শ্যাফট ফিমারে কতটুকু ব্লাড লস হতে পারে আমি তোমাদের এতবার করে বলছি যে মেবি কনসিলড অর ইট মেবি রিভিল একটা ফ্র্যাকচার শ্যাফট ফিমার হয়েছে অথচ স্কিন পাংচার হয় না স্কিন ব্রিচ হয় না স্কিন ইনট্যাক্ট আছে তাইলে কি ব্লাড বাইরে আসবে না কিন্তু তারপর এটা ব্লাড লস হিসেবে ধরে নেওয়া হবে পা যদি এরকম ফুলে যায় কারণ এক্সট্রা ভ্যাসেশন অফ দ্য ব্লাড তার নর্মাল সিস্টেমিক সার্কুলেশন থেকে বাইরে চলে আসছে যদি সেটাই হচ্ছে ব্লিডিং ঠিক আছে তাহলে একটা ফ্র্যাকচার শ্যাফট ফিমারে কতটুকু ব্লাড লস হতে পারে ভাই এটা জানতো না 1 to 2 লিটার রাফলি তোমরা 1.5 বললেও হবে 1 to 2 লিটার পেলভিসে কতটুকু হতে পারে কার্ডিয়াক আউটপুট কত এত কনফিডেন্টলি আমরা বলতেছে মনে হয় যে আমি শিখতেছি আমি তোমরা ঠিক তোমাদের এই জন্য এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আচ্ছা তুমি তাহলে তোমার মাথার মধ্যে যদি এরকম থাকে যে একটা ফ্র্যাকচার শ্যাফট ফিমার নিয়ে আসছে তাহলে তুমি সেই স্টেজগুলো এটা রেডি করে যাবে তোমাদেরকে আমি রিটেন পড়ানোর আমি ক্লাসে পড়ানোর সময় ওপেন ফ্র্যাকচার করেছি আমাদের ডেট মনে আছে এখানে অনেকগুলো জিনিস খেয়াল রাখতে হবে প্রথম কথা হচ্ছে কন্টামিনেশন খেয়াল রাখতে হবে ওপেন ফ্র্যাকচার শব্দটা উচ্চারণ করলেই তোমার চিন্তা করতে হবে ক্লোজ আর ওপেনের সঙ্গে পার্থক্য একটাই হচ্ছে ইনফেকশন চান্স ঠিক আছে তাহলে তোমাকে পেশেন্ট প্রথম কথা যদি 2 লিটার ব্লাড লস হয়ে যায় থাকে একটা মানুষের কার্ডিয়াক আউটপুট 5 লিটার তাহলে হি অর শি উইল বি ইন শক তাহলে তোমাকে আসার সাথে সাথেই তোমাকে একটা চ্যানেল ওপেন করতে হবে যেই চ্যানেল দিয়ে তোমার অনেক ফ্লুইড দেওয়া যায় তাহলে ওয়াইড বোর্ড যত মোটা নিডিল প্লেক করা যায় হ্যাঁ তখনই কোশ্চেন গুলো আসে যে তুমি কত সাইজ দিয়ে তুমি চ্যানেল ওপেন করবে 16 হলে ভালো হয় কিন্তু 16 বেশি পাওয়া যায় না আমরা সাধারণত ইউজুয়ালি আমরা 18 দিয়ে করি ঠিক আছে এই তোমরা কি দুজন পরীক্ষা দিবা এবার তুমি ধরো তো 18 ক্যালকুলেটর কালার কি হ্যাঁ হ্যাঁ এখন জিজ্ঞেস করবো কেন এগুলো তো আমি তোমরা পারবা থেকে উজ্জীবিত করার জন্য বলছি এই আমি প্রশ্ন আনতেই চাই না আমি তো এটা তো আমি তো বলছি যে এটা অবশ্যই পারবো
তাহলে তুমি একটা 18G দিয়ে আমরা একটা চ্যানেল ওপেন করব, যেটা দিয়ে চ্যানেল ওপেন করব এট দ্য সেম টাইম ওইখান থেকে আমরা কিছু ব্লাড কালেক্ট করব and send it for grouping cross matching। ঠিক আছে, লোকাল এরিয়া কি করব? লোকাল এরিয়া তুমি আউটডোর ইমার্জেন্সিতে বসে ডিপ্লয়মেন্ট করবা। ইরিগেশন উইথ নরমাল স্যালাইন। ইমার্জেন্সিতে তুমি কিছু করবে না, তুমি লার্জ কন্টামিনেশন থাকলে যেগুলো যদি লার্জ পার্টিকেল থাকে সেগুলো তুমি রিমুভ করে তুমি একটা সোপ স্যালান সোপ গজ পিস ঢেকে তুমি পেশেন্টকে রেফার টু দ্য অপারেশন থিয়েটার। কি বলছে বুঝতে পারতেছো? ইমার্জেন্সিতে তোমার এত কিছু করার সুযোগ থাকবে না। একটা তোমাদেরকে ইমোবিলাইজেশন সম্বন্ধে জিজ্ঞেস করবে। ইমোবিলাইজেশন কয় টাইপের আছে? টু টাইপস না, ইন্টারনাল আর এক্সটারনাল। এইরকম ওপেন ফুট ফ্র্যাকচার ফিমারে ফ্র্যাকচার শ্যাফট মিড শ্যাফট ফ্র্যাকচার শ্যাফট ফিমার তুমি কিভাবে ফিক্স করতে পারো? হ্যাঁ, এক্সটার্নাল ফিক্সেশন। ইন্টারনাল ফিক্সেশন করবে না। ওয়াই? চান্স অফ ইনফেকশন উইল বি হাই। ওকে, তাহলে এক্সটার্নাল ফিক্সেশন এই ফ্র্যাকচার শ্যাফট ফিমার এরকম ওপেন ফ্র্যাকচার শ্যাফট ফিমার কি দিয়ে এক্সটার্নালি ফিক্স করা যায়? দুই একটা এক্সটার্নাল ফিক্সেটরের নাম জানো? ইউনিক্সিয়াল ইজ ওয়ান অপশন। ইউনিক্সিয়াল আছে, বাইএক্সিয়াল আছে, কিছু এক্সটার্নাল ফিক্সেটর আলাদা ডিভাইসে দিতে পাওয়া যায়। ওকে, আর একটা কথা বলতে ভুলে যাবো না, টিটেনাস প্রোফাইলেক্সিস। তোমরা টিটেনাসটাও একটু দেখে আসবা। টিটেনাস সবই যে পরীক্ষার আগের দিন দেখতে হবে এরকম না। যেমন টিটেনাসটা তার একদিন আগে দেখো, একবার তো পরীক্ষা দিচ্ছ। এটা স্টেরিলাইজেশন তার একদিন। এগুলো এইভাবে দেখে একটা প্রোগ্রাম করে নিয়ে তারপরে পড়তে বসো আজকে থেকে। রেসিডুয়াল নলেজের উপরে পরীক্ষা দিব। একেবারে এখন করে যে আমি কালকে রাত্রেই করছি আজকে আমার জিজ্ঞেস করছে এইরকম ভাবে হ্যাপি হওয়ার চেষ্টা করার দরকার নেই। আমাদের সময় ইভেন এরকম ভাবেও প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে যে তোমাদের অটোক্লেভ রুম কোথায়? অটোক্লেভ রুম সার্জারি রাইসের পাশে। কারণ আমাদের বিল্ডিং ছিল বিশাল। মনে করো যে 10 তলা বিল্ডিং, মনে করো এক মাথা থেকে আরেক মাথা, মনে করো এত বড় বিল্ডিং যে বিভিন্ন কোনায় প্রেম করতে যাইতো লোকজনে। এইরকম কোনো লোকজন ছিল থাকতো না, শুধু মরুভূমির মতো। উচ্চ ঘটনাতে এইরকম তোমাদের যদি এরকম প্র্যাকটিক্যাল নলেজের উপর, এগুলো রেসিডুয়াল নলেজের উপর পরীক্ষা। তুমি মনে করো যে আজকে তুমি অ্যাকিউট অস্টোমাইলাইটিসের প্যাথোজেনেসিস বলো, ইনফ্লামেশন, সাপুরেশন, তোমার এইভাবে জিজ্ঞেস করবে। ব্যাপারটা নট লাইক দ্যাট। ভাইবা অন্য জিনিস। তোমাকে জিজ্ঞেস করতে পারে ইমোবিলাইজেশন করতে যে প্লাস্টার দিতে হয়, হোয়াট ইজ ককআপ স্লাব যদি জিজ্ঞেস করে। স্লাব ককআপ স্লাব না জিজ্ঞেস করো, যদি বলে যে হোয়াট ইজ লং আর্ম ফুট প্লাস্টার, তুমি কি বলছো লং আর্ম ফুট প্লাস্টার সম্বন্ধে? লং আর্ম যদি জিজ্ঞেস করে লং আর্ম ফুট প্লাস্টার কি জিনিস? প্লাস্টার শ্যাফটটা কোথা থেকে মিড সাইড মিড আর্ম বলতে পারো, অথবা ডেলটয়েডের ইনসারশন থেকে মিড আর্ম থেকে শুরু করে আমার হাতের নাকের পর্যন্ত যদি আমি কোনো এল সার্কেলিং প্লাস্টার দিই তাহলে বলে লং আর্ম ফুট প্লাস্টার। আর যদি আমি এখান থেকে এই পর্যন্ত শুধুমাত্র পোস্টেরিয়র সারফেসে একটা প্লাস্টার দিয়ে রাখি সেটাকে বলে লং আর্ম ব্যাক স্ল্যাব অথবা রেস্টিং স্ল্যাব। ঠিক আছে?
সিট ডাউন। এগুলো সবাই বুঝতো না, না দুই একজনই বললো আর সবাই তাকায় রইল, শুধু শুনে গেল যে ওরা পারে, আমার দরকার নেই। চেয়ারটা আমার একটু এদিক বেশি হয়ে গেছে, কারণ এদিকে লোক বেশি, বুঝছো, তোমাদের দিকে নজর দিতে পারলাম না। আবার শেষে বললো না যে স্যার ওদের পড়েছে আমাদের পড়ে নাই। এইটা এইটা এইরকম ভাবে তোমরা দাবি করতে পারো না, ইটস নট ফেয়ার। ব্যাপারটা এরকম হতে পারে, তুমি তুমি তোমরা এরকম বলতে পারো স্যারকে চুরির অপরাধে স্যার আমাদের মৃত্যুদণ্ড দিন না, ব্যাপারটা এরকম হতে পারে। জাজমেন্ট শুড বি সবার জন্য সেম। বলতে তুমি প্রডিউস করতে না পারলে, তুমি অনেক জন প্রডিউস করতে পারো না, তাও কিন্তু তারও ফেল। সুতরাং এটা নিয়ে এত, আমি বলছি এটা এটা টেনশন নেওয়ারই দরকার নাই। তুমি 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 মনে করো যে সব এই যে এমসিবিএস পাস করছে, এবার আমার তিনটা মেডিকেল অফিসার পাস করছে অর্থোপেডিক্সে, ওরা কি ফার্স্ট টাইম পাস করা? একজন ফার্স্ট টাইম পাস করা। আমি আমার মেডিকেল অফিসার আজকেও বলে আসছি, রোহিতকে বলে আসছি যে তুই আজকে এক কথা করিস, তুই মনে কর তোর সাথে যেগুলো আছে তাদের সাথে এক কথা আগে আসলি একদিন, ওরা যদি কালকেও পড়াশোনা বুঝলে তো শুনে পড়া আলাদা জিনিস। তোমরা মনে করো না যে এটাতে ফেল করলে লাইফ শেষ হয়ে যাবে। আমি তো এইভাবেই শেষ হয়েছি। আমার বোঝানো হয়েছে যে তুমি যদি ফেল করো তোমার মৃত্যু সমতুল্য তোমার ফাঁস। আমি তো সেই চিন্তা করে শেষ। আচ্ছা, হোয়াট এভার ইট মে বি, শোনো তাহলে তোমাকে কিসে ছিল? ইমোবিলাইজেশন। এটা ট্রাকশনও কিন্তু একটা এক্সটার্নাল ইমোবিলাইজার না? যে ট্রাকশন, যেটা লংজিটিউডাল ট্রাকশন দেয়, স্কেলেটাল ট্রাকশন দেয়, সারফেস ট্রাকশন দেয়, দেখছো না তোমরা বলে? এগুলো দুই একটা কথাবার্তা অনেক সময় জিজ্ঞেস করে যে তোমরা দেখছো কিনা, যাও কিনা ওয়ার্ডে বোঝানোর জন্য। ওপেন ফ্র্যাকচার, ক্লোজ ফ্র্যাকচার, ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন, আচ্ছা ঠিক আছে। তোমাদের এখন আসলে যদি সিস্টেমিক, আচ্ছা এখন যদি ইন জেনারেল এরকম ভাবে জিজ্ঞেস করবে যে একটা ফ্র্যাকচারের ট্রিটমেন্ট কি, ঠিক আছে, একটা ফ্র্যাকচারের ট্রিটমেন্ট যদি লং টার্মে বলো তাহলে তো তিনটা কথাই। আমি অ্যানাটমিক্যাল রিডাকশন করব, সেই রিডাকশনটাকে ইমোবিলাইজ করবো বা রিটেনশন করে ওইটা ওইখানে যেন থাকে। Then I will go for, যখন ইউনিয়ন হয়ে যাবে I will go for rehabilitation. এটা হচ্ছে রাফলি হেডিং। এখন তোমাদের ইন্ডিভিজুয়াল ফ্র্যাকচারের মধ্যে আসলে সবচেয়ে বেশি যেটা নিয়ে মাইন্ড করবে বা সবচেয়ে বেশি সোজা, সবচেয়ে বেশি ফেস করবা, সেটা হচ্ছে যে কোলিস ফ্র্যাকচার নিয়ে, বিশেষ করে অস্টিওপোরোটিক ফ্র্যাকচার নিয়ে তোমাদেরকে কোশ্চেনটা এরকম না হয়ে নেম সাম অস্টিওপোরোটিক ফ্র্যাকচার। প্রশ্নটা এরকম কয়েকটা অস্টিওপোরোটিক ফ্র্যাকচারের, এই কয়েকটা অস্টিওপোরোটিক ফ্র্যাকচারের নাম বলতো। কোলিস ফ্র্যাকচার, neck femur fracture, trochanteric fracture, good, এই ভার্টিব্রাতে কোনো ফ্র্যাকচার নেই, কম্প্রেসর ফ্র্যাকচার অনেক ভাই, অনেক। তোমাদেরকে আমি এইরকমও বুঝাইছি ক্লাসে যে অনেক সময় বলে হার্ট অ্যাটাক করে বাথরুমে পড়ে মারা গেছে। আগে কি হার্ট অ্যাটাক করে নাকি আগে বাথরুমে পড়ে? না, আগে হার্ট অ্যাটাক হয় তারপরে বাথরুমে পড়ে মারা যায়। অনেকে বলে বাথরুমে পড়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। কথা তো ঠিক না। কথা ঠিক হলো কি হার্ট অ্যাটাক করে পড়ে মারা গেছে। যেরকম বোন আগে ফ্র্যাকচার হয়েও পড়ে যেতে পারে মানুষ, এত অস্টিওপোরোসিস হয় মহিলাদের। ফিমেলদের এত অস্টিওপোরোসিস হয় যে কোনো একটা টুইস্টিং মুভমেন্টে হঠাৎ করে ফ্র্যাকচার হয়ে যায়, পড়ে যায়। আচ্ছা
তোমার একটা ট্রিকি কোশ্চেন জিজ্ঞেস করি, এটা জীবনে কোনোদিন জিজ্ঞেস করবে না, আমি শুধু এই সময়টাকে একটু আনন্দময় করার জন্য একটা প্রশ্ন। একটা ওল্ডেজে মানুষ পড়ে যায় কেন? বেশি একটা ওল্ডেজে মানুষ বেশি পড়ে যায় কেন? পড়ে যাওয়ার বেশি ভয় থাকে কেন? কারণটা কি? তার তো নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে, তার স্বাভাবিক বয়স হয়ে গেছে, সবই নিউরনের বয়স হয়েছে। কোন কারণটা হলো তার মাসকুলার ইমব্যালেন্স, মাসকুলার ইমব্যালেন্স, মাসেল ইমব্যালেন্স, মাসলগুলো উইক হয়ে যায়, একটু হতে লাগলে পড়ে যায়। এটা তারপরে ওদের আইসাইটও প্রবলেম থাকে আমার মতো, বুঝছো? সাড়াই ছিল তার মনে প্রবলেম আছে। আচ্ছা কিবা এখন তোমাদের তাহলে জিজ্ঞেস করো স্ট্রাকচারের সব জিজ্ঞেস করো, সব। স্যার আপনি পারবেন না, আপনি তাও জিজ্ঞেস করি, এটা দাঁড়ান তো প্লিজ। স্যার কোন স্ট্রাকচার কাদের বেশি হয়? ওমেন ফিমেলদের। কোন এজ গ্রুপ? পোস্টমেনোপজাল হয়। সরি আমি শুনতে পাচ্ছি না। পোস্টমেনোপজাল কোন এজ গ্রুপ? বাচ্চাদের না আরে ও তো আমি তো পোস্টমেনোপজাল আমি তো ওর মনে করছি 45-এর পর থেকে, 45 বা 50-এর পর থেকে। তাহলে কোন স্ট্রাকচার সব করে যাবো। আমি কি আবার বলবো যে কি কি জিজ্ঞেস করে বলার দরকার আছে? কোন স্ট্রাকচার কিছু বলার দরকার নাই, ইভেন ইনক্লুডিং ট্রিটমেন্ট পর্যন্ত। এই তুমি তো চুপ করো। কোন স্ট্রাকচারের কমপ্লিকেশন কি হতে পারে? কিপ সাইলেন্ট প্লিজ। হ্যাঁ হ্যাঁ কোন স্ট্রাকচারে এগুলো হতে পারে? মেলানিয়াম, নন-ইমিউন। চাপা মারলে কি সবসময় লাগে? আমি দেখলাম অবস্থাটা কি, বোঝার চেষ্টা করলাম। কোন স্ট্রাকচারে এগুলো একটাও ইনজুরি হয় না। কোন স্ট্রাকচারে ম্যাল ইউনিয়ন হতে পারে। আমি মনে করছিলাম যে তুমি বলবো এরকম ম্যাল ইউনিয়ন, নন ইউনিয়ন এগুলো বলবো, কিন্তু কোন স্ট্রাকচারে কোনো সময় নন ইউনিয়ন হয় না। বি কেয়ারফুল, নন ইউনিয়ন কোনো সময় কেউ বলো না। এই ম্যাল ইউনিয়ন হলে অনেক সময় সে এই ফ্লেক্সর রেটিকুলামের নিচে যে টানেল আছে, কার্পাল টানেল, সেই কার্পাল টানেলে প্রেসার দিয়ে মিডিয়ান নার্ভকে সে ইনজুরি করতে পারে, সেটা তুমি বলতে পারো, কিন্তু কোন সময় নন ইউনিয়ন বলবো না, ঠিক আছে? কারণ স্পঞ্জি বোন এটা খুব ইজিলি ইউনিয়ন হয়ে যায়, ম্যাল ইউনিয়ন হতে পারে। তারপরে জিজ্ঞেস করতে পারে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার। এই সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার জিজ্ঞেস করবে, সুপ্রাকন্ডালার ফ্র্যাকচারের কোনো কিছু না জানে পরীক্ষার হলে যাওয়া না। সুপ্রাকন্ডালার ফ্র্যাকচারের আমি একটা আলাদা নাম দিয়েছিলাম, তোমাদের ক্লাসে বলি, তোমরা আসলে কিচ্ছু মনে রাখো না। আমি এটা একটা নাম দিয়েছি আম ফ্র্যাকচার। মানে আমের সিজনে আম গাছে ওঠে, পড়ে যাবে, মানে এখানে হিস্ট্রি অফ ফল ফ্রম হাইট থাকে, ফল ফ্রম হাইট এন্ড জাস্ট এ সেকেন্ড। আর আউটস্ট সাইডে পড়ে গেলে ফ্র্যাকচার হয়ে যায়। ফ্র্যাকচার এই পিপলদের হয়, আর বাচ্চাদের সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার। সুপ্রাকন্ডালার ফ্র্যাকচারের টাইপস, ক্লাসিফিকেশন সব করে যাবা, ইনক্লুডিং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কমপ্লিকেশন। সুপ্রাকন্ডালার ফ্র্যাকচারের কমপ্লিকেশন জিজ্ঞেস করলে ইমিডিয়েট কমপ্লিকেশন, লেট কমপ্লিকেশন এইভাবে ভাগ করে বলতে হবে। ক্লাসে 100 বার করে কিন্তু বলছি আমি। রেডিয়াল নার্ভ ইনজুরি, ব্র্যাকিয়াল ইনজুরি, আলনার নার্ভ ইনজুরি। ঠিক আছে? তোমাদেরকে সময় পেলাম না, কারণ প্রত্যেক ক্লাসে তো আমি এর আগে ক্লাস নিতাম 2-3 দিন ছুটি দিছে প্রত্যেকটা পরীক্ষার মধ্যে। পরীক্ষার আগে। আচ্ছা, হোয়াট এভার ইট মে বি। এখন তাহলে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচারের কমপ্লিকেশন, ইমিডিয়েট কমপ্লিকেশন কি হতে পারে, লেট কমপ্লিকেশন কি হতে পারে, এগুলো একদম পড়ে যাবা।
পরিচালনা এগুলো জিজ্ঞেস করতে খুব বিরক্ত লাগে যদি দেখা যায় যে ওটা উত্তর দিচ্ছে। এগুলো এগুলো পেইড কোশ্চেন, এগুলো যখনই ক্লাসে যখনই পড়ানো হয় তখনই বলে দেওয়া হয় যে এগুলো ছাড়া পরিকল্পনা মস্টলি এগুলো ছাড়া যাবে না, এটা রিটেন যাবে না, ভাই ভাই এই পরীক্ষা ছাড়া এই প্রশ্নের উত্তর জানা ছাড়া যাওয়া যাবে না, এগুলো তোমরা সবাই জানো, তারপরে কেন বলবে? এগুলো তো তোমাদেরকে জিজ্ঞেস করেই হবে পাস করে নেওয়ার জন্য। যখনই লিস্ট পেপারে যাবে বোর্ড তখন তোমাকে এইদিকে যেগুলো পেইড কোশ্চেন এগুলোতে দিয়ে কিভাবে টেনে নেওয়া যায় সেই চেষ্টা করো। সুপারকন্ডালার ফ্র্যাকচার আর হলো বাকি যে ফ্র্যাকচার গুলো আছে এগুলো সম্বন্ধে তোমাদের কিছু জানতে হবে না, শুধু এক্সট্রিমাল ফ্র্যাকচারে কিছু জানতে হতে পারে। হোয়াট ইজ প্রস্থেসিস, হোয়াট ইজ অর্থোসিস, এগুলো দুই একটা ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে। একটা জিনিস ডিসলোকেশন জিজ্ঞেস করবে কিন্তু পরীক্ষায়, ডিসলোকেশন শোল্ডার ডিসলোকেশন, হিপ ডিসলোকেশন। শোল্ডার ডিসলোকেশন খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, বিশেষ করে অ্যান্টেরিয়র ইনফেরিয়র ডিসলোকেশন যেটাই বলো না কেন উল্টা পাল্টা। যদি কেউ দেখো যে এক এক বইতে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ইনফেরিয়র পোস্টেরিয়র বিভিন্ন রকম কথা আছে, যে বোঝে তার সাথে যে বোঝে কারো কনফিউশন থাকলে, ঠিক আছে? এইটার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কেমন হবে, একটা শোল্ডার ডিসলোকেশনের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কেমন হয়, অ্যান্টেরিয়র ডিসলোকেশনে হাত অ্যাবডাক্টেড থাকে নাকি অ্যাডাক্টেড থাকে, এইটা এগুলো কিন্তু খুব বি কেয়ারফুল। হিপ ডিসলোকেশন অ্যান্টেরিয়র ডিসলোকেশন হলে পা অ্যাবডাক্টেড থাকে না অ্যাডাক্টেড থাকে, এগুলো কিন্তু ক্লিনিক্যাল প্রেজেন্টেশন জানতে হবে। আমি ক্লাসে অনেক সুন্দর করে পড়াই এগুলো। তাহলে ডিসলোকেশন করবা, ওকে? কম্পার্টমেন্ট সিন্ড্রোম। আর কিছু বাদ রইল? ও ফোরআর্মের দুইটা ফ্র্যাকচার বাদ আছে, গ্যালেজি ফ্র্যাকচার আর হচ্ছে মন্টিজিয়া ফ্র্যাকচার, ঠিক আছে? এটা সম্বন্ধে জেনে নেবা। গ্যালেজি ফ্র্যাকচার, মন্টিজিয়া ফ্র্যাকচার এগুলো খুবই ইমার্জেন্সি, কারণ এগুলো সার্জিক্যাল ইন্টারভেনশন ছাড়া এগুলো ট্রিটমেন্ট ফুলফিল হবে না, ওকে? আর হলো ক্লাভিকল ফ্র্যাকচার জিজ্ঞেস করতে পারে, ক্লাভিকল ওই ছোটবেলার কোশ্চেনটাই জিজ্ঞেস করতে পারে, ক্লাভিকল এটিপিক্যাল লক্ষণ কেন। আর ভার্টিব্রাল ফ্র্যাকচার, চেস্ট ফ্র্যাকচার, চেস্ট সার্জারি পড়াচ্ছি তো না, অল্প কয়েকটা কথা, একদম 5 থেকে 7টা কথা জানলে শেষ। চেস্টে ফ্লাই অন চেস্ট, নিউমোথোরাক্স, টেনশন নিউমোথোরাক্স, হিমোথোরাক্স কি, আর হলো ইন্টারকোস্টাল চেস্ট টিউবের ম্যানেজমেন্ট। হোয়াট ইজ ড্রেনেজ কিভাবে কাজ করে, এই তো। তোমরা একটা পাস কালেকশন থাকলে এক্স এর শ্যাডো রেডিও অপিক হবে না রেডিও লুসেন্ট হবে, এটাই কিন্তু পরীক্ষা করে বলতে পারো না, এত বাতাস থাকে। পাস্তা প্লাও পাকাবো। এই তুমি দাঁড়াও তো, এই শার্ট আসলে অফিসিয়াল ড্রেস না, যাই হোক, এখন পরীক্ষা ওপেক মানে ব্ল্যাক। সবই তোমরাই ঠিক, আমরাই ভুল। আচ্ছা হোয়াট এভার বেবি, তুমি আমাকে বলো তো যে চেস্ট এক্সরে করলে হেমোথোরাক্স যদি থাকে আমার রাইট সাইডে ফুল যদি কভার করা থাকে তাহলে এক্সরেতে কেমন দেখাবে? হ্যাঁ, রেডিও লুসেন্ট দেখা যাবে। আর যদি নিউমোথোরাক্স থাকে হাইপার রেজোনেন্স, ট্রান্সলুসেন্স। বুঝছো কত সাধারণ জিনিস দেখো, সাধারণ জিনিস না, এটা একটা বাতাস কালো দেখা যাবে, এটা কি এখনো শিখতে হবে তোমাদেরকে? তোমরা বলতে পারো যে পাস আমি প্লাস আর ব্লাড নিয়ে তোমাদের হতে পারে, কিন্তু তুমি সো ফানি, সিট ডাউন। পাস হলো তোমার ওপেক আসবে, ব্লাড ওপেক।
এই মোবাইলে কি দেখো দাঁড়াও, ওয়াটার সিল ড্রেনেজের একটা এন্ড থাকে চেস্টে, আরেকটা এন্ড থাকে ড্রেন টিউবে। একটা ব্যাগের মধ্যে, না তার মধ্যে পানি থাকে, পানির নিচে থাকে সাবমার্জ করা। কেন? কিপ সাইলেন্স প্লিজ। সাবমার্জ করা থাকে কেন? কিপ কিপ নো ওয়ান উইল টক প্লিজ। ব্যাক ফ্লো হবে কেন? আমি তাহলে পানিও তো ব্যাক ফ্লো হতে পারে। আমার কোশ্চেনটা সবাই বুঝছো? একটা ওয়াটার সিল ড্রেনেজের একটা টিউবের ওয়াটার সিল ড্রেনেজের টিউবটা থাকে, তার একটা টিউব থাকে হলো চেস্টের মধ্যে, প্লুরাল স্পেসে। পরীক্ষা হলে প্লুরাল স্পেসে বলতে হয় না, এটা কোন জায়গা, এটা কি কিসের প্লুরাল স্পেস, বাউন্ডারি কি, সারফেসে কি থাকে? আরে ভাই একটা প্যারাটাল লেয়ার আর ভিসারাল লেয়ার আর প্লুরাল মাঝখানে তো প্লুরাল স্পেস, এইটাই পরীক্ষা হলে বলতো পাজল। আচ্ছা ঠিক আছে, হোয়াট এভার ইট মে বি। এখন তুমি ওইখানে একটা চেস্ট ড্রেন টিউবের এন্ড না আরেকটা এন্ড একটা ওয়াটারের মধ্যে সাবমার্জ করা। তোমাদের বলে লাভ নেই অবশ্য, তোমরা একটা টেস্টিকুলার সোয়েলিং এর গেটে অফ দ্য সোয়েলিং ই তোমরা দেখাতে পারো না, বলতে না গেটে অফ দ্য সোয়েলিং ডিজিজ। তোমাদের আর এই জিজ্ঞেস করে কি লাভ? কেন বলছো এতদিন? ফার্স্ট বেঞ্চে বসে থাকে একটা ওয়াটার সিল ড্রেনেজের কেন আরেকটা ওয়াটারের মধ্যে সাবমার্জ করা থাকে বলতে পারো না? সেটাও এটা ভাই তোমার বকা দেওয়ার পেছনে কারণ আছে। এটা বেসিক তোমাদের মনে কেন কোশ্চেনটা? ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে অ্যাটমসফিয়ারে যে প্রেশারটা থাকে, আমার অ্যাটমসফিয়ারের প্রেশার দরকার নেই। অ্যাটমসফিয়ারের যে প্রেশার থাকে, আমার লাংসের প্রেশার যদি সেফ থাকে তাহলে কোনো কথা নেই। যদি আমার ভিতরের প্রেশার বেশি থাকে তাহলে ভিতর থেকে বাইরে আসবে, ঠিক আছে? এটা টিউব মনে করে এরকম দেওয়া, তাহলে বাতাস কোন দিক থেকে কোন দিকে যাবে? যদি বাইরে প্রেশার বেশি থাকে, ভিতরে কম থাকে, তাহলে বাইরে থেকে ভিতরে ঢুকবে। বুঝছো ঘটনা নাকি? এখন আমার চেস্ট ফুলে গেছে, এরকম ডায়াফ্রাম নিচে নেমে গেছে, তাহলে আমার ভিতরে কি নেগেটিভ প্রেশার তৈরি হয়েছে না? এই নেগেটিভ প্রেশার বাইরে যে প্রেশার থাকে তার চেয়ে কম, তাহলে বাতাস ইজিলি ঢুকে যাবে। কম তাও কত? 1 মিলিমিটার মার্কেট প্রেশার কমে 760 মিলিমিটার হচ্ছে। খুব বেশি একদম বেশি নেমে গেলে তো সে বাতাস পানি শুদ্ধ থেকে নিয়ে যাবে। বুঝছো ঘটনাটা? মানে যদি আমার ভিতরে যাতে ভিতরে আমার যখন আমার প্রেশার যখন আমি আমার যখন রিপ কেজ গুলো আমার বাকেট হ্যান্ডেল, ও রিপের দুই ধরনের মুভমেন্ট আছে মনে আছে, বাকেট হ্যান্ডেল আর পাম্প হ্যান্ডেল। পাম্প হ্যান্ডেল বাকেট হ্যান্ডেল। আবার যখন নাকি রিপের আমার ডায়াফ্রাম জায়গা মতো চলে আসলো, লাংস প্রেশার দিচ্ছে, তখন ভিতরের প্রেসারে আমার এয়ার গুলো এই কানেকশন গুলো প্লুরাল কানেকশন গুলো বাইরে চলে যায়, ঠিক না? এই আইডিওলজির জন্যই আমাদের ওয়াটার সিল ড্রেনেজ দেওয়া। এইটাতে কিন্তু এই ট্রায়াঙ্গেলটা কিন্তু না পড়ে কেউ পরিকল্পনা যাবে না, সেফটি ট্রায়াঙ্গেল একদম সেফটি। এর বাউন্ডারি না পড়ে কেউ পরিকল্পনা যাবে না। কে কোন কোশ্চেন পারবে না দেখছো? বুঝছো? বলে এক্সামিনারদের বোঝার চেষ্টা করে কে কোন কোশ্চেনের উত্তর দিতে পারবে না। আচ্ছা আর কি হলো? আর এখনো সময় আছে, তোমাদের মাথা বুঝতেছি হ্যাং হয়ে গেছে, বুঝছো? আমি আর কিছু বাদ আছে। টেনশন নিউমোথোরাক্সের মেকানিজম, তুমি তোমার অঙ্ক বুঝতে হবে বেশি। টেনশন নিউমোথোরাক্সের মেকানিজম বুঝো? এটা দাঁড়াও, টেনশন নিউমোথোরাক্স তো the problem কি? Keep silence please. আমি আমারটা বলবো। প্রবলেম কি? ভাই এত চিন্তা করা লাগবে কেন? এটা বসো বসো, এত চিন্তা করা লাগবে কেন? তুমি মনে করো এটা একটা বেলুন, আমার এইখান দিয়ে ফুটা হয়ে শুধু বাতাস ঢোকে, বাতাস বেরোতে পারে না।
তাহলে যখনই নেগেটিভ প্রেশার শুধু বাতাস ঢুকতেছে, খালি ঢুকতেছে, ঢুকতে ঢুকতে এটা কি ফুলে যাচ্ছে। এটা ফেটে যাবে না? হ্যাঁ, এটা ফেটে যাবে একসময়। দিস পেশেন্ট উইল ডাই। ঠিক না? এটা মেডিকেল ইমার্জেন্সি। তোমার এগুলো ভাল্বটা কিভাবে হয়, মানে নরমাল ভাল্ব কিভাবে, যেমন এই যে আমাদের ভেইন দিয়ে কিভাবে ব্লাড উপরে আসতেছে, ভাল্ব না থাকলে তো কোনোদিনও সম্ভব না। ভাল্বগুলো কেমন জানো? এটা তো তোমরা বোঝো, এরকম একটা টিউব না, ভাল্বগুলো এরকম এরকম নিচের থেকে রক্ত যাচ্ছে, রক্ত যেই ব্লাডটা নিচের দিকে যাইতে থাকে তাহলে একটার উপর একটা লেগে লক করে দেয়। লক হয়ে যায়। তুমি তুমি মনে করো যে এইরকম যদি থাকে, ভাল্বটা যদি এরকম এরকম থাকে, সিম্পল। এখন ব্লাড কি করবে, নিচের দিক থেকে যখন নাকি তুমি হাত পা মাসেলের পাম্পের অ্যাকশন, সাথে যে আর্টারি আছে, আর্টারির পালসেশনে সে ব্লাডটা উপরের দিকে যাচ্ছে, কিন্তু নিচের দিকে ব্যাকফ্লো করে না কেন? যখনই তুমি থেমে যায় বা কোনো কিছু হয়, তখন ব্লাড নিচের দিকে আসতে চাইলে ব্লাডটা বন্ধ হয়ে যায়, গেট বন্ধ হয়ে যায়। এখানেও তো এরকম হতে পারে লাংসে। আচ্ছা, আর কি এই দুইটা জিনিস বুঝলে মনে করবা যে অনেক চেস্টের ফ্ল্যান চেস্ট নিয়ে এগুলো তো তোমরা সবাই জানো। আর আর ফ্র্যাকচার পেলভিসের কমপ্লিকেশন করে যাবো, ফ্র্যাকচার পেলভিসের কমপ্লিকেশন। কিছু বাদ করবো, বানিয়ে মুখ যাচ্ছে খালি না। ঠিক আছে, সকাল থেকে বুঝতেছি পরীক্ষার আগে তো এই সময়গুলো খুব খারাপ লাগে। ছাত্র জীবনের এটাই প্রবলেম যে পরীক্ষা আছে। আমার মেয়ে তো সবসময় সে একটা কথাই বলে, বাবা তোমার আর চিন্তা কি, তোমার তো পরীক্ষা নেই। এই পরীক্ষার সিস্টেম স্যাররা দেখে আমার অবিশ্বাস করে ছাত্রদের। যেখানে আমার এক বন্ধু ছিল, ধরো যে সেকেন্ড টাইম পরীক্ষা, সে থার্ড টাইমের আগে পরীক্ষা দিতে চাইতো না। সেকেন্ড টাইম পরীক্ষায় আমরা সব পরীক্ষা দিতে যাচ্ছি, বা ধরো যে ফার্স্ট টাইম যারা পরীক্ষা দিচ্ছে বা সেকেন্ড টাইম, এই যাবি না তুই, বলে না আমি যে পড়াশোনা করি স্যাররা বিশ্বাস করে, যার জন্য পরীক্ষা না। যেখানে বিশ্বাস অবিশ্বাসের খেলা সেখানে আমি নেই। আপনার বন্ধুর পক্ষে